তারেক রহমানকে সভাপতি, ফখরুলকে বিকল্প সভাপতি করে একনেক কমিটি গঠন। নীলফামারীতে তিস্তার বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ বালুর চর, জীবিকা সংকটে জেলেরা, দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। এবং গাজীপুরে সিএনজি পাম্পের খামখেয়ালিপনায় ভোগান্তিতে চালকরা, শিল্প কারখানায় সরবরাহের কারণে দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না গ্যাস। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি সুমাইয়া সারা। আজ 25শে ফেব্রুয়ারি, বিডিআর বিদ্রোহ ও পিলখানা ট্র্যাজেডির 17তম বার্ষিকী। 2009 সালের এই দিনে তৎকালীন বাংলাদেশ রাইফেলসের একদল বিপথগামী সদস্য পিলখানায় ভয়াবহ বিদ্রোহে জড়ায়। 2 দিন ব্যাপী ওই ঘটনায় বাহিনীর মহাপরিচালক সহ 57 জন সেনা কর্মকর্তা, নারী ও শিশু সহ আরও 17 জন নৃশংসভাবে নিহত হন। পরবর্তীতে হত্যা মামলার বিচারিক কার্যক্রমে নিম্ন আদালত ও উচ্চ আদালতের রায়ে শতাধিক আসামির মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। শহীদের স্মরণে প্রতি বছর 25 ও 26শে ফেব্রুয়ারি বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দর্শক, জাতীয় শহীদ সেনা দিবসে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর খবর জানাতে বনানী কবরস্থান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুইয়া। তানজিদ, বনানী কবরস্থানে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সবশেষ জানাবেন। সেই কবরস্থানের সামনে এখানে কিন্তু নিরাপত্তার যে বিষয়টি আমি যদি একটু দেখাতে চাই, যে আজকে জাতীয় শহীদ সেনা দিবস। তো এই জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এখানে আশপাশে কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমি একটু দেখাতে চাই আপনাকে। এবং আহ, আমরা যেটি জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সকাল 10টা নাগাদ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। আমরা কিছুক্ষণ আগে যেটি দেখতে পেয়েছি, বিএনপি মহাসচিব এবং আহ, যিনি স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে শ্রদ্ধা নিবেদন করার জন্য কিন্তু কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন। এই ফটোটি দিয়ে আপনারা জানেন যে 2009 সালের এই দিনে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহের নামে দেশের প্রায় 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে এবং 17 জন 17 জন সাধারণ 17 জন সাধারণ মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে। তো এর মোট 74 জন কিন্তু এই বিডিআর বিদ্রোহের যে পিলখানা ট্র্যাজেডি ছিল, সেই ট্র্যাজেডিতে 74 জন সামরিক এবং বেসামরিক যে কর্মকর্তা, তাদেরকে কিন্তু এই পিলখানা ট্র্যাজেডিতে জীবন দিতে হয়েছিল, সেটি আমরা বলতে পারি। তারপর কিন্তু এই বিডিআর বিদ্রোহের একটি এই পরে কিন্তু 2024 সাল থেকে কিন্তু এখানে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে এই দিনটিকে, বিডিআর ট্র্যাজেডির এই দিনটিকে কিন্তু ঘোষণা করা হয়। এবং এই এই দিনটিকে ঘিরে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু একটি বাণী দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল। নাগরিক হিসেবে এই বিষয়টি উপলব্ধি থাকা জরুরি বলে তিনি সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। যেটি বলেছেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব, তিনি সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন, যেটি বলেছেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যারা শক্তি, সেই শক্তি কিন্তু এই বিডিআর বিদ্রোহের সাথে, বিডিআর পিলখানার যে ট্র্যাজেডি হয়েছিল 2009 সালের, এই জন্য যে রাজনৈতিক যে বিভিন্ন মহলের ব্যক্তিবর্গরা রয়েছেন এবং শহীদ পরিবারের যারা সদস্যরা রয়েছেন, শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন, ওনারাও কিন্তু এই
এখানে প্রতি বছরই আসেন শ্রদ্ধা নিবেদন করতে, এবং এবং এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই কিন্তু এই ওনারা স্মরণ করছেন ওনাদের পরিবারের সদস্যদের, এবং এই 57 জন সেনা কর্মকর্তারা যারা শহীদ হয়েছিলেন সেদিন। আমার কাছে বনানী যে সামরিক কবরস্থান, সেই কবরস্থানের সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ তানজিদ। বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন মন্ত্রী। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মুদাসসির আলীর প্রতিবেদন। পিলখানা হত্যাকাণ্ডের 17 বছর পার হয়েছে, যার মামলা এখনও বিচারাধীন। এই মর্মান্তিক ঘটনার বিস্ফোরক মামলায় নতুন করে আসামি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক এমপি নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী। এমনটাই জানিয়েছেন মামলার প্রসিকিউশন পক্ষ। এদিকে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান নতুন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সেখানে তার টিমের অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। ইতোমধ্যে 24টা মামলার ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে। 21টা মামলার ট্রায়াল অলরেডি চলছে 2টি ট্রাইব্যুনালে। এই ট্রাইব্যুনালকে গতিশীল করবার জন্য যা যা করণীয় আমরা সব পদক্ষেপ আমি নিব ইনশাআল্লাহ। এই বিষয়ে আসলে আমরা আজকে বৈঠক করেছি। প্রসিকিউশনের কেউ অনিয়ম করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমিনুল ইসলাম। কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে করাপশন ফ্রি একটি ট্রাইব্যুনাল হিসেবে আন্তর্জাতিক মানের যে বিচার, সেই মানের একটি বিচার এখানে অনুষ্ঠিত হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির কথাও বলেন তিনি। এই ট্রাইব্যুনালে আপনার জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সে অনুযায়ী যাতে এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয়, সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা কিছু বিষয়ে আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে আমরা কীভাবে প্রক্রিয়ায় কেসগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করানো যায়। এদিন 24-এর গণ অভ্যুত্থানের লক্ষ্মীপুরের শিক্ষার্থী সহ 5 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ফের জামিন চেয়েছেন আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারি। জটিল রোগে আক্রান্ত হওয়ায় মানবিক বিবেচনায় গেল 11 জানুয়ারি তাকে জামিন দেন ট্রাইব্যুনাল। তবে স্থানীয় অন্যান্য মামলা থাকায় কারাগার থেকে মুক্তি পাননি তিনি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে একথা জানান সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে 14 উপজেলায় এই কার্ড দেওয়া হবে। মফিউর রহমানের রিপোর্ট। কয়েকদিনের ধারাবাহিকতায় মঙ্গলবারও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছিল ব্যস্ত সূচি। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তিনি। বৈঠক শেষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান বলেন, জাতীয় স্বার্থ রক্ষা করেই নিউমোরিং টার্মিনালের চুক্তি হবে, তবে কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে এখনও চূড়ান্ত নয়। যদি জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা চুক্তিটা করব, এরকম কথা ইন্টারিমের সময় বলা হয়েছিল। আমার মনে হয় যে কারেন্ট গভর্নমেন্টও সিমিলার একটা পজিশন হয়তো নিবে। পরে ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আগামী 10 মার্চ প্রকল্পটির উদ্বোধন করা হবে। প্রথম ধাপে দেওয়া হবে 14 উপজেলায়। ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10 মার্চ। একযুগে ওই দিন 14টি উপজেলার এটি কার্যক্রমটার সূচনা করা হবে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে এবং এই কার্যক্রম গ্রেজুয়ালি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। কার্ডধারী পরিবার প্রতি মাসে 2500 টাকা করে পাবেন বলেও জানান মন্ত্রী। যারা হতদরিদ্র বলি আমরা, অথবা দরিদ্র এবং নিম্নবিত্ত, এই 3 শ্রেণীর সুবিধাভোগী আমাদের যে মারা আছেন, একটা পরিবারের যে মা প্রধান
উনি আর এটার সুবিধা পাবেন সেই পরিবার। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। নারী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক গঠন করা হয়েছে। বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কিনা তা সংসদে নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। ঢাকার 2টি সহ 6টি সিটি কর্পোরেশনের প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর এসব কথা বলেন মন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। শূন্য হওয়া ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন সহ 6 সিটিতে প্রশাসক নিয়োগ দিয়ে গেল 23 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। সকালে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন ঢাকার 2 সিটি সহ 6 সিটি কর্পোরেশনের প্রশাসকরা। এলজিআরডি মন্ত্রী জানান, মেয়াদ অনুযায়ী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে দলীয় প্রতীকে ভবিষ্যৎ সিটি কর্পোরেশন নির্বাচন হবে কিনা তা নির্ধারণ করা হবে সংসদে। পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই বলেও জানান তিনি। মেয়র আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি, আপনার আগে ছিল সরকারি কর্মকর্তারা, সেখানে আমরা দিচ্ছি আপনার রাজনৈতিক ব্যক্তিদেরকে। আমরা মনে করছি যে রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততাটা বাড়বে, তাদের সমস্যাগুলোর সমাধান দ্রুত হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং যখনই একটা কর্পোরেশনের মেয়াদ যে বিষয়টা আসবে, গভর্নমেন্টের সিদ্ধান্ত যে ইলেকশন হবে। পরে 6টি সিটি কর্পোরেশনের সদ্য নিয়োগ পাওয়া 6 প্রশাসক সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দায়িত্ব পাওয়া প্রশাসকরা। আমরা চেষ্টা করব বাংলাদেশ সরকারের ভাবমূর্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতিবদ্ধকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিয়ে জনগণের কাজটি করবে। উনি যেটা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী 6 মাসে একটা প্যাকেজ করেছেন, সেটা ক্লিন সিটি করার কথা বলেছেন এবং মশক নিধনের কথা প্রথমে বলেছেন। ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে আমাদের যাতে সাধারণ মানুষ জনগণ মুক্তি পায় তার জন্য আমাদেরকে করণীয় যা পদক্ষেপ যে এক্সপার্ট আছে সেগুলো উনি আমাদেরকে বলেছেন। যে সমস্ত দাবি দেওয়া সরকারের কান পর্যন্ত পৌঁছে নাই, আমাদের চেষ্টা হলো যে আমরা চেষ্টা করব জনগণের সাথে থেকে সেগুলো অনেকটা সমাধান করা। মশা নিয়ন্ত্রণ, যানজট প্রশমিত করা, রাস্তাঘাট মেরামত এবং দুর্নীতি রোধে কাজ করার প্রত্যয় জানান নবনিযুক্ত প্রশাসকরা। বিভিন্ন জায়গায় যে যানজট সমস্যা, তারপরে আপনার শহর আপনার খুবই অপরিষ্কার। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘদিন জনগণের শাসন না থাকায় মুখ থুবড়ে পড়েছে প্রশাসন, এমন মন্তব্য করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নবনিযুক্ত প্রশাসকরা বলেন, দুর্নীতি বন্ধ করাই এখন প্রধান লক্ষ্য। মঙ্গলবার বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাঝারে পুষ্পস্তবক অর্পণ শেষে এমন মন্তব্য করেন তারা। বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে অনেক উন্নয়ন কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন প্রশাসক। দীর্ঘদিন জনগণের শাসন ছিল না, সেই কারণে মুখ থুবড়ে পড়ে আছে প্রশাসন। আজকে এই প্রশাসনকে আবার গতিশীল করাটা আমাদের চ্যালেঞ্জ। আগামীকালকের মধ্য থেকে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ জনগণের এই সমস্ত সমস্যার সমাধান করে জনগণের ক্ষমতা জনগণের কাছে আমরা অর্পণ করব। আমরা কালকে আশা করছি আমরা অফিসে যাওয়ার পরে কর্মকর্তাদের সাথে কথা বলে যেখানে যেখানে অব্যবস্থাপনা আছে সেগুলিকে খতিয়ে দেখে আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্মকাণ্ডগুলো সততার সাথে নিষ্ঠার সাথে আমরা করে চলব। বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করা নীলফামারীর তিস্তা নদীর বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। নদীতে পানি আর মাছ না থাকায় জেলেরা পড়েছেন চরম বিপাকে। অন্যদিকে সেই বালুর চরে গড়ে উঠেছে অস্থায়ী বাজার আর দোকানপাট। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়াও ভারতের সাথে পানি বন্টন চুক্তি নিশ্চিত করা জরুরি বলে জানায় কর্তৃপক্ষ। ময়নুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার।
নীলফামারীর ডালিয়া পয়েন্ট সহ তিস্তা নদীর বিভিন্ন স্থানে পানির স্তর কমে যাওয়ায় জেগে ওঠে বালুচর। শুকনো মৌসুমে নদীর পানি কমে গেলে এসব বালুচরে বসে ছোট ছোট বাজার ও অস্থায়ী দোকানপাট। স্থানীয়দের জন্য এটি যেমন জীবিকার সুযোগ, তেমনি অনেকের কাছে হয়ে উঠেছে আয় রোজগারের প্রধান ভরসা। এক পোয়া মাছ হবে সারাদিনে, 2টা লোক, কিন্তু কি করে আমাদের দিনটা কাটে? কিন্তু নদীতে পানি না থাকার কারণে মাছের এই অবস্থা। এখন এই যে কত দোকানপাট, বাড়ি ঘর, মানুষ দোকানপাট করে খাচ্ছে। এখন পানি নেই, স্তর পড়ছে, আমরা এখন দোকানপাট করে যাচ্ছি। দেখা যাচ্ছে বৈশাখ মাস পর্যন্ত করা যাবে। আগে অনেক পানি ছিল, এখন পানি নাই। আপাতত দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক দোকানপাট এখানে বসেছে। এখানে মরুভূমির মতো হয়ে গেছে জায়গাটা, প্রচুর পরিমাণে জ্বর। তো আগের মতো এখন ওইরকম ভালো লাগতেছে না। তিস্তা পাহাড়ি নদী হওয়ার কারণে প্রতি বছর বর্ষাকালে উজান থেকে আসে প্রচুর পরিমাণে পলিমাটি এবং বালু। আর এতে শুকনো মৌসুমে ডিসেম্বরের পরে নদীর মাঝখানে চরের সৃষ্টি হয় বলে জানান এই নির্বাহী প্রকৌশলী। নদীকে শাসন করতে হবে। নদী শাসন করতে পানি থাকে না, কারণ আপনি জানেন উপরে উজানে ওরা ইন্ডিয়া ব্যারেজ তৈরি করে ব্যারেজের মাধ্যমে পানিটাকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। সেই বন্ধ করার কারণে পানির ফ্লো আসতেছে না, পানি আসতেছে না। সেই কারণে নদীর যে স্বাভাবিক ফ্লো সেটা বাধাগ্রস্ত হচ্ছে, নদী মারা যাওয়ার মতো অবস্থা। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ি নদী তিস্তাকে বাঁচানো সম্ভব বলে মনে করেন সবাই। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী 3রা মার্চ। সেদিন 13ই মার্চের ট্রেনের টিকিট দেওয়া হবে। ফিরতি যাত্রা টিকিট বিক্রি শুরু হবে 13ই মার্চ থেকে। এবারও সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদ যাত্রায় 5 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়। একজন যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ 4টি টিকিট কেনা যাবে। গাজীপুরের কালিয়াকৈরের সিএনজি পাম্পের খামখেয়ালিপনায় ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস। চালকদের অভিযোগ, গাজীপুরে গ্যাসের তীব্র সংকটের কারণে পাম্পের গ্যাস যাচ্ছে শিল্প কারখানায়। তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আলহাজ হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন আফরিন পপি। কালিয়াকৈরের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে সারি সারি সিলিন্ডার বসানো কারখানার গাড়িতে প্রকাশ্যে দেওয়া হচ্ছে গ্যাস। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে পল্লী বিদ্যুৎ, বোর্ডঘর, মৌচাক, হিজলতলি, খাড়াজোড়া সহ অধিকাংশ সিএনজি পাম্পে ভোর থেকে রাত সারাদিন গ্যাসের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থাকছেন সিএনজি চালকরা। কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস। এতে করে অনেকেই যাত্রী নিতে পারছেন না, আবার যাত্রীরাও পড়ছেন চরম ভোগান্তিতে। এদিকে সিএনজি মালিক ও চালকদের অভিযোগ, পর্যাপ্ত গ্যাস সরবরাহ থাকলেও তা শিল্প কারখানায় দেওয়ায় সাধারণ পরিবহন খাতে সংকট দেখা দিয়েছে। যেই পাম্পে যায় ওই পাম্পে ডাব্বা ভরিয়া ফ্যাক্টরির কল কারখানাতে গ্যাস দেয়, অথচ আমরা ঘন্টা পর ঘন্টা লাইনে থাকি, কোনো গ্যাস পাই না। ছোট গাড়িগুলা, বড় বড় লরি যদি থাকে ভাই, আমাদের ছোট গাড়ি সিএনজি চালায়, আমরা এগুলি প্রেশার পাই না। অনবরত বলে যে বড় গাড়ি লাগছে, ওইটা বন্ধ না হওয়া পর্যন্ত আপনাদেরকে গ্যাস দেওয়া যাবে না। আমরা তো ছোট গাড়িতে গ্যাস পাচ্ছি না, এই যে বড় বড় লরিতে গ্যাস দিচ্ছে, তো এই জন্য আমাদের প্রেশার খুবই কম। গ্যাস না নেওয়াতে মনে করেন টিপ মারা আসতেছে না, সমস্যা হইতেছে। কন্টেনার একটাতে দিতেছে আর একটাতে কইরা গ্যাস দিতেছে। কারখানার গাড়ি সহ সব গাড়িতে গ্যাস দেওয়ার অনুমতি আছে বলে জানায় দুবাই সিএনজি পাম্প কর্তৃপক্ষ। গাড়ির রেমিটেন্স পাইতেছে না, গার্মেন্টস ফ্যাক্টরি চলতেছে না, আর যদি লাইনে গ্যাস দেয় তাহলে এগুলাই বলে পাবলিকেরও দিতেছি, আমরা এগুলো দিতেছি, আমরা সব গাড়ি দিতেছি। স্থানীয় প্রশাসন বলছে এভাবে গ্যাস বিক্রির কোনো নিয়ম নেই। তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমরা একটা তদন্তের মাধ্যমে দেখব এর সত্যতা রয়েছে কিনা। যদি সত্যতা থেকে থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং কি করে সাধারণ মানুষ সিএনজিটার গ্যাসটা ব্যবহার করতে পারবে সেই বিষয়ে তাদেরকে নির্দেশনা এবং বাধ্য করা হবে। সংশ্লিষ্টদের দাবি, দ্রুত সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে এই দুর্ভোগ আরো বাড়বে। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কবে নাগাদ এই সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়। আফরিন পপি, মোহনা সংবাদ। চড়া দামের জন্য ক্রেতারা সিন্ডিকেটকে দুষলেও বিক্রেতাদের দাবি, বাজারে বাড়তি চাহিদা থাকায় দাম বেড়েছে। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
রমজান ঘিরে বেড়েছে সব ধরনের সবজির দাম। জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজিতে। কয়েকদিনের ব্যবধানে লেবুর হালি 50 থেকে 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 85 টাকা পর্যন্ত। এছাড়া শসার দামও আকাশচুম্বী। বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য বিক্রেতারা সরবরাহের ঘাটতি ও অতিরিক্ত চাহিদাকে দায়ী করছেন। আমদানি কম, জিনিসের দাম বেশি। শসা আগে ছিল 50 টাকা, 15 টাকা, এখন 70 টাকা, 80 টাকা। লেবু তো 12 টাকা পিস কিনা, বেচেছি 15 টাকা পিস। সরকারি তদারকি বাড়ানোর দাবি জানিয়ে সাধারণ ক্রেতারা বললেন, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারলেই বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব। দাম তো আগের তুলনায় বেশি, এখন তো আগে ছিল 60 টাকা 50 টাকা ছিল, এবং ওই তুলনায় 80 টাকা আমাদের জন্য অনেক বেশি। বর্তমানে বাজারের দাম বেশি 20 টাকা হয়ে গেছে। যদি কম হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। রমজান মাসে আমরা খুব উপকারিত হব। কেউ অসৎ উদ্দেশ্যে দ্রব্যের দাম বাড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। সচেতনতামূলকভাবে কিছু লিফলেট দেওয়া হয়েছে যে দ্রব্যমূল্য যাতে দাম বৃদ্ধি না পায়, মূল্য তালিকা প্রদর্শনের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এই ধরনের যদি নির্দেশনা ব্যত্যয় করা হয় সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে থাকব। সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে সামান্য পরিসরে বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশ অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর কুয়াকাটায় উপকূলীয় মৎস্যজীবীদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির উপর সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা পর্যায়ের ও সংসদীয় এলাকা ঢাকা ৩-এর আওতাধীন সকল সরকারি কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোর নদী দূষণের প্রতিবাদে ধানগড়া বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় পরিবেশ সচেতন নাগরিকরা। নওগাঁর মান্দা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের 30 সালে উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে সুলভ মূল্যে ডিম, গরুর মাংস ও দুধ বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। নাটোরের গুরুদাসপুরে ইউএনও ফাহমিদা আফরোজের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন নাটোর 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ। ফেনীর পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। এ পর্যায়ে প্রথমে রয়েছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, জনপ্রশাসন, পুলিশ, শিক্ষায় আরও পরিবর্তন আসছে। কিছুটা কম দামে সরকারি তেল ডাল কিনতে গিয়ে রাজধানীর উত্তরায় 12 নম্বর সেক্টরের খালপাড় এলাকা। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, আস্থাহীনতার শেয়ার বাজারে নতুন সরকারের বড় পরীক্ষা। বিডিআর নামে ফিরছে বিজিবি। সমকাল শিরোনাম করেছে, সারের বাড়তি দর, চাপে কৃষক, ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা। শুল্ক নিয়ে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা আরও বাড়ল। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, চাঁদাবাজিতে সক্রিয় 18 গ্রুপ, জনপ্রশাসনে শুদ্ধি অভিযান। শিক্ষা নয় ব্যবসায়ী হলো মূল্য লক্ষ্য। যুগান্তর শিরোনাম করেছে, সুবিধা পাবে না 6 শ্রেণীর মানুষ, অপহরণের 1 ঘন্টার মধ্যে স্কুল ছাত্র উদ্ধার। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, বাংলাদেশ রেফ্রিজারেটর industry has undergone a striking transformation over the past decade and a half, involving from an import-dependent market into a predominantly local manufacturing powerhouse by 25 to 26.
এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পিলখানা ট্র্যাজেডির 17 বছর আজ। জাতীয় শহীদ সেনা দিবসে নিহতদের প্রতি শ্রদ্ধা। হত্যায় আসামি হচ্ছেন শেখ হাসিনা। 10 মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারেক রহমানকে সভাপতি, ফখরুলকে বিকল্প সভাপতি করে একনেক কমিটি গঠন। নীলফামারীতে তিস্তার বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ বালুর চর। জীবিকা সংকটে জেলেরা। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। এবং গাজীপুরের সিএনজি পাম্পের খামখেয়ালিপনায় ভোগান্তিতে চালকরা। শিল্প কারখানায় সরবরাহের কারণে দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না গ্যাস। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।